আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ সামনে তোমাদের পরীক্ষা। সো তোমাদের অনেকের ইংরেজি ভীতি রয়েছে। সো তোমাদের শেষ মুহূর্তের ইংরেজি প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি ইংলিশ ফাইনাল সাজেশন। ইনশাল্লাহ একেবারে সকল বোর্ডে এই সাজেশন থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পড়বে। সো যা যা আমি এখানে সাজেশন দিয়েছি সেগুলো ফলো করার চেষ্টা করবা। আর প্রত্যেকটা সাজেশন ওয়াইজ যেই পিডিএফগুলো, প্রত্যেকটা পিডিএফ তোমরা আমাদের ফেসবুক পেজ শিপন্স ইংলিশ পয়েন্ট এবং হচ্ছে তোমার রেদওয়ান্স মেথড এই ফেসবুক পেজে পেয়ে যাবা। সো সবাই তোমরা এই পেজে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা। আর হ্যাঁ, তোমরা চাইলে এই সাজেশন ওয়াইজ ক্লাসগুলো আমাদের শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং আমাদের যে আরএমএইচের যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমরা পেয়ে যেতে পারো। সো সময় নষ্ট না করে আমরা তোমাদেরকে একেবারে শেষ মুহূর্তে কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলো একটু দেখিয়ে দিব। সো চলো শুরু করি। সর্বপ্রথম আমরা তোমাদেরকে দেখাবো আমাদের টপ 10 যে প্যাসেজগুলো আছে। অর্থাৎ তোমরা জানো তোমাদের 3টা প্যাসেজ লিখতে হবে। প্রথম প্যাসেজটা হচ্ছে তোমাদের মাল্টিপল চয়েস এবং হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারিংয়ের জন্য। সো সেখানে 10টা প্যাসেজ, শুধু 10টা প্যাসেজ দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ। যে কোনো বোর্ডে এখান থেকে হুবহু তোমরা কমন পেয়ে যাবা। সো সেগুলো কি কি একটু দেখো। সর্বপ্রথম তোমরা যে প্যাসেজটা দেখে যাবা সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা প্যাসেজটা আমরা অনেকগুলো বোর্ড কোশ্চেনে বারবার আসতে দেখেছি। সুতরাং এই প্যাসেজটা তোমরা খুব ভালোভাবে দেখে যাবা। এটা আছে হচ্ছে তোমার ইউনিট 1-এর লেসন 2-তে। এরপর তোমরা যে প্যাসেজটা দেখে যাবা সেটা হচ্ছে এডুকেশন গিভস আস নলেজ, যেটাকে তোমরা অনেকেই বলো হচ্ছে ওয়াই এডুকেশন। কি বলো? ওয়াই এডুকেশনও অনেক সময় এটাকে তোমরা বলে থাকো। আচ্ছা, তার মানে তোমরা এডুকেশন গিভস আস নলেজ, অর্থাৎ এখানে আমাদের শিক্ষার যে গুরুত্ব সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। সো সেক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা দেখে যাবা। এটা আছে ইউনিট 5-এর লেসন 1-এ। এরপরে আরেকটা আছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ যে প্যাসেজটা সেটা তোমরা দেখে যেতে পারো। এটা আছে ইউনিট 8-এর লেসন 1। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। এরপরে আমাদের আরেকটা প্যাসেজ আছে সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল নিয়ে, অ্যাডোলসেন্স নিয়ে। অর্থাৎ আমাদের বয়ঃসন্ধিকালে যে পরিবর্তনগুলো দেখা দেয়, বয়ঃসন্ধিকালে যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো নিয়ে যে প্যাসেজটা আছে সেটা হচ্ছে অ্যাডোলসেন্স কনস্টিটিউট আর নেশনস কো রিচোর্স। এই প্যাসেজটা তোমরা দেখে যাবা। এরপর আছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, অর্থাৎ স্বপ্নের যে একটা ধারণা, স্বপ্ন সম্পর্কে যে বিভিন্ন মনস্তত্ত্ববিদ যে বিভিন্ন রকমের ধারণাগুলো দিয়েছেন সেই বিষয়টা নিয়ে একটা প্যাসেজ আছে। সেই প্যাসেজটা তোমরা দেখে নেবে, আশা করি এখান থেকে কমন পেয়ে যাবা। আরেকটা প্যাসেজ পড়তে পারো মার্টিন লুথার কিং জুনিয়রের যে আই হ্যাভ এ ড্রিম প্যাসেজটা আছে, এটাও তোমরা পড়ে যাবা। এরপর আরেকটা আছে কি এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট চেঞ্জেস আওয়ার লাইফ আওয়ার সোসাইটি। এই প্যাসেজটা তোমরা পড়ে যাবা, আশা করি এখান থেকেও কমন পেয়ে যেতে পারো। এরপর আরেকটা প্যাসেজ আছে সেটা হচ্ছে আমাদের এ মাদার ইন ম্যানবাইল। তবে এ মাদার ইন ম্যানবাইলের পুরো প্যাসেজটা দেখার দরকার নাই। যেখান থেকে হিজ নেম ওয়াজ জেরি আছে সেখান থেকে তুমি হচ্ছে একটা প্যারা পড়ে নিতে পারো এই প্যাসেজটা, বা এই প্যাসেজের এই অংশটাই যে কোনো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আসো আরেকটা প্যাসেজ আছে সেটা হচ্ছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি। এটাকে তোমরা অনেকে বলতে পারো হচ্ছে ফিটনেস, ঠিক আছে? ওই যে যোগা, মেডিটেশন, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে যে প্যাসেজটা তৈরি করা হয়েছে ফিটনেসের, সেটা হচ্ছে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি। এটা অনেকবার আসতে দেখা গিয়েছে অনেকগুলো বোর্ডে। সো সেই জায়গা থেকে এই প্যাসেজটা দেখে নিতে পারো। লাস্ট ওয়ান অ্যান্ড ফাইনাল 10 নম্বর যে প্যাসেজটা সেটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। তোমরা জানো 2024 সালে সবচেয়ে বেশি সিভিক এঙ্গেজমেন্ট কাজগুলো হয়েছে। এই যে ফেনীতে বন্যা হয়েছে, আমাদের একেবারে হচ্ছে সকল জনগণ সেখানে একেবারে খুব ভালোভাবে অংশগ্রহণ করার চেষ্টা করেছে। তারপর হচ্ছে নিজেদের দায়িত্বে তারা হচ্ছে তোমার ট্রাফিক জ্যামের এই বিষয়গুলো সমাধান করেছে। তারপর নিজেদের দায়িত্বে খাল খনন করেছে। তো সবগুলো কিন্তু সিভিক এঙ্গেজমেন্টের মধ্যেই চলে আসে। তো সেই জায়গা থেকে সিভিক এঙ্গেজমেন্ট এই পেসেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই পেসটা তোমরা দেখে নিবা। এরপরে আসো আমরা আরও 10টা পেসেজ পাচ্ছি। সেই পেসেজগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে তোমরা এগুলো আসবে হচ্ছে তোমাদের সামারির জন্য। সামারির জন্য 10টা পেসেজ খুবই গুরুত্বপূর্ণ। এবং সামারি কিন্তু তোমরা যেন তেনভাবে লিখলেই চলবে না। অনেকে দেখা যায় শুরু থেকে 1 লাইন, শেষের থেকে 1 লাইন, মাঝখান থেকে 3 লাইন, এটাকে সামারি বলে। সত্যি বলতে এই রকমের সামারি লিখলে তুমি 3, 4, 5 এরকম পাবা, এর চাইতে বেশি নাম্বার তুমি আশা করতে পারবে না। প্রত্যেকটা প্যাসেজের যে মূল থিম, যে মূল বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে যদি তুমি তুলে ধরো অবশ্যই 10 আউট অফ 10 তুমি মার্কস অ্যাচিভ করতে পারবা। সো এই 10টা প্যাসেজের সামারি আমরা আমাদের
শিপন্স ইংলিশ পয়েন্ট ফেসবুক পেজে আমরা দিয়ে দিব, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এবং এই যে প্যাসেজগুলোর সামারির উপর আমাদের ভিডিওগুলো আছে, সেগুলো তোমরা চাইলে শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবা। ওকে, সো সামারির জন্য যে প্যাসেজগুলো লাগবে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ওয়াই এডুকেশন। এখানে এডুকেশনের যে গুরুত্ব সেটা তুলে ধরবা। শিক্ষা যে আমাদের জীবনে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসে, আমাদের সমাজে পরিবর্তন নিয়ে আসে, কোনটা রাইট কোনটা রং সেটাকে আমাদেরকে বিবেচনা করতে শেখায়। এই বিষয়গুলো তুলে ধরতে পারলে হয়ে যাবে। বেশি লেখার দরকার নয়, সর্বোচ্চ তুমি 5টা অথবা 6টা সেন্টেন্সে সামারি শেষ করতে পারো। ওকে ফাইন। এরপর হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, যেমন আমাদের হচ্ছে মাল্টিপল চয়েস এবং কোয়েশ্চেন আনসারিং জন্য ইম্পর্টেন্ট, এছাড়াও এখান থেকে সামারিও আসতে পারে। এরপর আই হ্যাভ এ ড্রিম, সেম জিনিস। এই যে মনে করো মার্টিন লুথার কিং জুনিয়র তার দেশের আমেরিকানবাসীর যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। নিগ্রোদের যে একটা প্যাথেটিক একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনটা একদিন দূরীভূত হয়ে একটা যে সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক একটা আবর্তিত হবে, সেই বিষয়টা যে এখানে তুলে ধরা হয়েছে। এমন একটা দিন আসবে যেদিন হচ্ছে তোমার রুলার এবং হচ্ছে তোমার হচ্ছে যারা হচ্ছে প্রজা এবং যারা হচ্ছে শাসক, তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। সেই বিষয়টা এই প্যাসেজের মধ্যে তুলে ধরা হয়েছে, সেটা তুমি দিতে পারো। যেমন তুমি বলতে পারো, দেয়ার উইল বি নো ডিসপ্যারিটি বিটুইন দ্য হোয়াইট পিপল অ্যান্ড ব্ল্যাক পিপল, দেয়ার উইল বি নো ডিফারেন্স বিটুইন দ্য রুলার অ্যান্ড দ্য কান্ট্রি পিপল। এই বিষয়টা তুলে ধরতে পারো। এরপরে আরেকটা প্যাসেজ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফুড ট্রেন্ডস, অর্থাৎ জাঙ্ক ফুড এবং হচ্ছে ফাস্ট ফুডের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে। জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডের মধ্যে কোনটা বেশি ক্ষতিকারক সেটা তুমি বলতে পারো। জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডকে আমরা ডিফাইন করবো কিসের উপর ভিত্তি করে? ইনগ্রেডিয়েন্টের উপর ভিত্তি করে, যেখানে সবচাইতে বেশি মনে করো হচ্ছে হাই ফ্যাট থাকবে, তারপর হচ্ছে হাই সুগার থাকবে, হাই সল্ট থাকবে, সেটাকে আমরা বলছি জাঙ্ক ফুড। আর যেটা হচ্ছে পরিমাণ মতো, সেটাকে আমরা বলছি ফাস্ট ফুড। এই বিষয়টা তুলে ধরলে সামারি হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ফিটনেস তথা হচ্ছে তোমাদের মেডিটেশন, এই পেসেজটা দেখতে পারো। এরপর হচ্ছে স্পেন্ডিং প্যাসেজটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখাইতে হবে আসলে স্পেন্ডিং না, ওভার স্পেন্ডিং বিষয়টা আমাদের জীবনে সুখ নিয়ে আসতে পারে, আবার অসুখ নিয়ে আসতে পারে। এটা ডিপেন্ড করবে আমরা কেন টাকা খরচ করি এবং কিভাবে টাকা খরচ করি। সুতরাং আমরা যদি ওভার স্পেন্ডিং করি, সেক্ষেত্রে আমাদের জীবনে একটা অসুখ আসতে পারে, জীবনে একটা আমাদের হচ্ছে বিতৃষ্ণা একটা চলে আসতে পারে। সেক্ষেত্রে টাকা খরচ করার সময় আমাদেরকে অবশ্যই ইকোনমিক্যাল হতে হবে। এই বিষয়টা এখানে তুলে ধরলে চলবে। আরেকটা প্যাসেজ সামারির জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ, অর্থাৎ আমরা সামাজিক জীব, আমাদেরকে অবশ্যই সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হবে। আমরা চাইলে একা একা বসবাস করতে পারবে না, আমাদেরকে একে অপরের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। আমাদের অনেক রকমের সম্পর্ক রয়েছে, আমাদের হচ্ছে পারিবারিক সম্পর্ক রয়েছে, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা যখন জব করি তখন আমাদের একটা হচ্ছে কলিগের একটা সম্পর্ক, সোশ্যাল রিলেশনশিপ, অনেক ধরনের যে সম্পর্কগুলো আছে সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে। এরপরে হচ্ছে ইকোট্যুরিজমের যে গুরুত্ব আছে, ইকোট্যুরিজমের যে আবার অপকারিতা আছে, এই দুইটা বিষয় তুমি যদি 4 লাইনে বা 5 লাইনে তুলে ধরতে পারো, সামারি হয়ে গেছে। ওকে, কেননা আমরা জানি ইকোট্যুরিজমের যেমন উপকারিতা আছে, আবার অবশ্যই অপকারিতাও রয়েছে। তো দুইটা তোমাকে এখানে তুলে ধরতে হবে। এরপর হচ্ছে দ্য আনবিটেন গার্লস, এই যে আমাদের কালিসিন্ধুপুরের যে মেয়েগুলা, তারা যে ফুটবলের একেবারে এক একটা রত্ন, সেই বিষয়টা তোমাকে এখানে তুলে ধরতে হবে। তারা পুরো এলাকাকে চেঞ্জ করে দিয়েছে, তারা আমাদের এলাকার গর্ব, তারা আমাদের দেশের গর্ব। তারা সত্যিকার অর্থে শুধুমাত্র যে আমাদের ওই কালিসিন্ধুপুর অঞ্চলকে আলোকিত করে নাই, তারা পুরো বাংলাদেশকে আলোকিত করেছে। তারা হচ্ছে, তাদেরকে নিয়ে আমরা অনেক বেশি যে গর্ববোধ করি, এই বিষয়টা তুলে ধরতে পারো। তারা হচ্ছে পায়োনিয়ার অফ দ্য ফুটবলার। এরপরে আরেকটা প্যাসেজ তোমরা চাইলে করতে পারো, সেটা হচ্ছে মাদার ইন ম্যানভাইল। ওই যে জেরির প্যাসেজটা, জেরির কিন্তু মা ছিল না, তোমরা জানো জেরির মা মারা গিয়েছিল, বা সে মনে করতো তার মা হয়তো আছে। তো এই বিষয়টা তোমরা তুলে ধরতে পারো। এই 10টা প্যাসেজ আমাদের সামারির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই 10টা পড়ে গেলে যে কোনো বোর্ডে তোমরা কমন পেয়ে যাবা। কেমন? এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আর 10টা প্যাসেজ পড়বো, সেগুলো হচ্ছে ফ্লো চার্টের জন্য। তোমরা জানো ফ্লো চার্ট কীভাবে লিখতে হয়। ফ্লো চার্ট মানে হচ্ছে কি? প্রবাহমান চিত্র। প্রথম অংশটা যে গ্রামাটিক্যাল কনসেপ্টে দেওয়া থাকবে, বাকি সমস্ত ইনফরমেশনগুলো ওই গ্রামাটিক্যাল কনসেপ্ট তোমাকে ইউজ করতে হবে। প্রথম অংশটা যদি বার প্লাস আইনজি দিয়ে শুরু করবে, বাকিগুলো বার প্লাস আইনজি দিয়ে শুরু করতে হবে। প্রথম অংশটা যদি ইনফিনিটিভ দিয়ে শুরু করে, বাকি সবগুলো ইনফিনিটিভ দিয়ে শুরু করতে হবে। প্রথম অংশটা যদি কোনো কারণে প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করে, বাকি সবগুলো প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করতে হবে। আর হ্যাঁ, ফ্লো চার্টে কোনোভাবেই তুমি এখানে কোনো সেন্টেন্স ইউজ করার দরকার নাই।
ফ্লো চার্টের মধ্যে কোনো ক্লজ ইউজ করার দরকার নাই। ফ্লো চার্টের মধ্যে তুমি যেটা ইউজ করবে সেটা হচ্ছে এক একটা পয়েন্ট ইউজ করবা, এক একটা ফ্রেজ ইউজ করবা। আর ফ্লো চার্টের মধ্যে অবশ্যই কোনোভাবেই এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, যেহেতু এগুলো সেন্টেন্স না সেক্ষেত্রে আমরা এখানে ফুল স্টপ দিতে পারবো না। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এক একটা পয়েন্ট আকারে লিখবো, অবশ্যই একটা বক্স আকারে লিখবো, বক্স নো মার্কস। ওকে, সো ফ্লো চার্টের জন্য আমরা যে পেসেসগুলো পড়বো সেটা হচ্ছে এক নাম্বার আছে হচ্ছে নেলসন ম্যান্ডেলা আছে, নেলসন ম্যান্ডেলা পেসেসটা দেখতে পারো। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি এটা দেখতে পারো, মানে কীভাবে আমরা মেডিটেশন করতে পারি, মেডিটেশন উপায়গুলো কী কী আছে সেই বিষয়গুলো আসতে পারে এখানে। ড্রিমস আর ফ্যাসিনেটেড, স্বপ্ন কীরকম হতে পারে, যেমন কিছু কিছু স্বপ্ন আছে একেবারে অসাধারণ, কিছু কিছু স্বপ্ন আছে একেবারে বেগু, আর কিছু কিছু স্বপ্ন আছে কি ফ্রাইটেনিং ইমেজেস, আর কিছু কিছু স্বপ্ন আছে আমাদের কি ইমোশনে পরিপূর্ণ। তাহলে এইগুলাই হচ্ছে আমাদের ফ্লো চার্টের মধ্যে আসতে পারে, মানে মেনি কাইন্ডস অফ ড্রিম আর কি। এরপরে আসো তোমার দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, অর্থাৎ শিক্ষা আমাদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসে এটাও তোমাদের আসতে পারে। তারপর হচ্ছে অ্যাডলসেন্ট নিয়ে এই পেসেজটা তোমাদের ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট। এডুকেশন গিভস আস নলেজ, এটা ইম্পর্টেন্ট। দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস, এই যে আমাদের সেন্ট মার্টিনের মধ্যে যে ইকোট্যুরিজম বিষয়টা এসে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়টা তুলে ধরতে হতে পারে। এরপরে আসো তোমার ইকোট্যুরিজম আছে, মেডিটেশন আছে, দ্য টাইম অফ অ্যাডলসেন্স আছে। এই 10টা পেসেজ থেকে যে কোনো বোর্ড পরীক্ষায় তোমরা ফ্লো চার্ট কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, এরপরে চলো আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আমরা 13টা স্টোরি রাইটিংটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি। এক নাম্বার আছে এ সেলফিশ জায়ান্ট, এটা তোমরা দেখতে পারো। এরপরে আছে হচ্ছে ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট, অর্থাৎ শেখ সাদির যে গল্পটা আছে সেই গল্পটা তোমরা দেখতে পারো। এরপরে একটা হচ্ছে দ্য ডাব অ্যান্ড দ্য এন্ড, এই যে গুগু এবং হচ্ছে পিঁপড়ার যে গল্পটা আছে, ঠিক আছে, এক অপরকে যে সহযোগিতা করেছিল এই গল্পটা তোমরা দেখতে পারো। এরপর হচ্ছে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, এটা দেখতে পারো। তারপর আছে এ ফুলিশ ক্রো অ্যান্ড আ কানিং ফক্স, এই যে বোকা কাক এবং হচ্ছে দ্রুত শিয়াল যে গল্পটা আছে সেটা তোমরা দেখতে পারো। এরপর হচ্ছে কিং লিয়ার, একজন কিং লিয়ারের হচ্ছে 3টা কন্যা ছিল, গনেরিল, রিগান, কর্ডেলিয়া। এর মধ্যে হচ্ছে মনে করো কর্ডেলিয়া সবচেয়ে ভালো ছিল, তার গনেরিল, রিগান সবচেয়ে কি খারাপ লেভেলের ছিল, এবং তারা কি কি করছিল এই গল্পটা দেখতে পারো। এরপরে হচ্ছে দ্য অনেস্ট উড কাটার, এটা একেবারে আমাদের ট্র্যাডিশনাল একটি স্টোরি, তোমরা জানো এটা কমন আসতে পারে। এরপর দ্য অনেস্ট অফ এ স্কুল বয়, দ্য অনেস্ট অফ এ ফার্মার, দ্য অনেস্ট অফ এ ট্যাক্সি ড্রাইভার, এটাকে বলা হচ্ছে তোমার কি ক্রিয়েটিভ রাইটিং বা ক্রিয়েটিভ স্টোরি। এখানে কি হয় জানো, মনে করো কোনো একটা স্কুল বয়, কোনো একটা ফার্মার বা কোনো একটা ট্যাক্সি ড্রাইভার, সে কোনো একটা পোটলা পাইলো, সেটা নিয়ে যাচ্ছে। এরপর সে চিন্তা করে যে আমি এটাকে দিয়ে দিব নাকি দিয়ে দিব না, এরপর না সে চিন্তা করে যে আমি এটা দিয়ে দিব। এভাবে সে তার একটা সততার একটা বিষয় সেখানে দেখানো হয় আর কি। তাহলে যে কোনোভাবে আসতে পারে, সেটা তোমরা ইউজ করতে পারো। এরপর আরেকটা স্টোরি আছে, সেটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ। ওই যে একটা বৃদ্ধ বাবা তার সন্তানদেরকে বলে যে তোমরা অবশ্যই এক একটা স্টিক নিয়ে আসো, ওই স্টিকগুলো কি করবা তোমরা এখন ইন্ডিভিজুয়ালি ভাঙার চেষ্টা করো, দেখা যায় সবগুলো তারা ভাঙার জন্য মানে ভাঙতে সমর্থ হয়। যখন বলা হয় এগুলোকে তুমি টাই করে ফেলো, একসাথে বেঁধে ভাঙার চেষ্টা করো, তখন আর ভাঙা যাচ্ছে না। তার মানে যদি কেউ ইউনাইটেড থাকে তখন তাদেরকে কোনোভাবে ভাঙা যাবে না, যদি আলাদা আলাদা থাকে তখন তাদেরকে যে কেউ ধ্বংস করে দিতে পারে। এই বিষয়টা এই গল্পের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। এরপর হচ্ছে অতি লুপে তাঁতি নষ্ট, এই গল্পটা দেখতে পারো। দ্য ক্রুয়েলটিস অফ হাউস মিস্ট্রেস, এই যে হাউস মিস্ট্রেসের যে একটা নিষ্ঠুরতা, এই গল্পটা তোমরা দেখে নিবা। এরপর মিড নাইট ফোন কল, মাঝরাতে কোন একটা মাজারের ফির তোমার কল দিয়ে বলতেছে তোমার আগামীকালকে পরীক্ষা, তুমি যদি আমাকে টাকা না পাঠাও তাহলে তোমার পরীক্ষা খারাপ হতে পারে, তুমি আগামীকালকে সকালে আমার সাথে কোন একটা মাজারে দেখা করো। এখন সে অনেক টেনশনে পড়ে যাচ্ছে, এত রাতে সে আমাকে কেন কল দিল, এই তুমি কেন আমাকে কল দিলা, আমার পরীক্ষা যে আগামীকালকে সেটা তুমি কিভাবে জানতে পেরেছো, এই সমস্ত বিষয় নিয়ে সে অনেক টেনশনে থাকে। এরপরে মনে করো সকালবেলা যখন হয় তখন সে বুঝতে পারে যে না, এটা হইতে পারে কোনো একটা ফেক পিপল, সামহাও আমার নাম্বারটা ম্যানেজ করেছে এবং সেটার সুবিধা নিতে চাচ্ছে, এই গল্পটা লিখে দিতে পারো। এটাও একটা ক্রিয়েটিভ রাইটিং, কেমন। এরপর আছে কি স্লো ইন স্টেডি উইন্স দ্য রেস, এই 13টা গল্প থেকে যে কোনো বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যেতে পারো। সো এরপরে আমরা দেখে নিব হচ্ছে আমাদের
টপ 25, টপ 13 রিঅ্যারেঞ্জ। ওকে, আমাদের 13টা রিঅ্যারেঞ্জ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কি কি একটু দেখো। সর্বপ্রথম স্লো অ্যান্ড স্টিড উইন্স দ্য রেস, এটা দেখে নিবা। তারপর রবার্ট ব্রুস অ্যান্ড আই স্পাইডার, আ মাস্টার অ্যান্ড হিজ কুক, সক্রেটিস অ্যান্ড হিজ ওয়াইফ, এরিস্টটল, দ্য সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন, এটা দেখবা। রবিনসন ক্রুসো, এটা দেখবা। হাজি মোহাম্মদ মহসিন, তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম, এ গ্রাস সুপারেন অ্যান্ড নোবেল প্রাইজ, জেমস অ্যান্ড ডেলার ভালোবাসার গল্পটা, অতুল অ্যান্ড দেশ দিবানা ভালোবাসার গল্পটা। এই 13টা রিঅ্যারেঞ্জ থেকে ইনশাআল্লাহ যে কোনো বোর্ড পরীক্ষায় অবশ্যই অবশ্যই কমন আসবে। সুতরাং এই 13টা রিঅ্যারেঞ্জ যে কোনো বোর্ড পরীক্ষার জন্য সর্বোচ্চ কমন, এগুলাই পড়ে যাবা। ওকে, এরপরে আসো আমাদের হচ্ছে 10টা গ্রাফ চার্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ 10টা গ্রাফ চার্ট, এগুলো কি কি একটু দেখো। 1 নম্বর হচ্ছে টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। একজন শিক্ষার্থী তার দৈনন্দিন জীবনের যে সময়গুলো আছে সে সময়গুলো কোন কোন খাতে কতটুকু বরাদ্দ করতেছে, এই বিষয়টা তোমাকে তুলে ধরতে হবে, এটা তুমি দেখতে পারো। এরপরে দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আ সিটি, একটা শহরে এই যে বায়ু দূষণ হচ্ছে, এই বায়ু দূষণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অবদান রাখতেছে, এই বিষয়টা তুলে ধরতে হবে। আওয়াজ হচ্ছে তো? এরপরে হচ্ছে দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে শিক্ষিত মানুষজন কোন প্রফেশনকে কত শতাংশ মানুষ বেশি পছন্দ করতেছে সেই বিষয়টা তুলে ধরতে হবে এবং কেন ধরতেছে, এটার পিছনে তুমি চাইলে কিছু যুক্তি প্রদান করতে পারো। দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, এই যে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে কোন কোন সেক্টর থেকে, সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে। এরপরে আছে দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স, এই যে আমাদের মোবাইল ফোন এবং ইন্টারনেট ইউজার্সের পরিমাণ যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটাও কিন্তু একটা গ্রাফ চার্ট আকারে আসতে পারে। সুতরাং এটাও তোমাদের জন্য, বিশেষ করে চট্টগ্রাম বোর্ড এবং ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ডের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেমন? এরপরে আসো ভাইয়া, তারপর আসা হচ্ছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন 1995 টু 2010, 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা যে দিন দিন বাড়তেছে, আবার কোন সালে গিয়ে আবার কমা শুরু করছে, এই বিষয়টা তোমাকে তুলে ধরতে হবে। যখন বাড়বে তখন ইনক্রিজ, যখন কমবে তখন হচ্ছে কি ডিক্রিজড, যখন বেড়েছে তখন হ্যাজ ইনক্রিজড, যখন কমেছে তখন হ্যাজ ডিক্রিজড, এই বিষয়গুলো দিবা। এরপর আরেকটা গ্রাফ চার্ট আছে, দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস অফ এ সেকেন্ডারি স্কুল ইজ ডিফারেন্ট সাবজেক্ট, অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের প্রতি তাদের যে একটা কি আগ্রহ থাকে, সেটা কোনো কোনো শিক্ষার্থী ইংরেজি ভালো পড়তে চায়, কেউ কেউ আবার ফিজিক্স ভালো পড়তে চায়, কেউ কেউ আবার দেখা যায় হচ্ছে কি বাংলার প্রতি তার একটা ফ্যাসিনেশন কাজ করে, এই বিষয়টা গ্রাফ চার্ট আকারে তুলে ধরতে হতে পারে। কেমন? এরপরে আরেকটা দেখো, দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই 800 স্টুডেন্টস টু কলেজ, 800 শিক্ষার্থীর মধ্যে একটা গবেষণা চালিয়েছে, তাদের মধ্যে কত শতাংশ শিক্ষার্থী হেঁটে স্কুলে যায়, কত শতাংশ শিক্ষার্থী তোমার বাসে করে স্কুলে যায়, কত শতাংশ শিক্ষার্থী আবার হচ্ছে সিএনজি করে স্কুলে যায়, কত শতাংশ শিক্ষার্থী আবার পায়ে হেঁটে স্কুলে যায়, এই বিষয়টা এখানে তুলে ধরতে হবে। ওকে, এরপরে আসো লাস্ট ওয়ান, দ্য ডিস্ট্রিবিউশন অফ পার্সেন্টেজেস অফ এ ফ্যামিলিজ ইনকাম ইনটু ডিফারেন্ট ক্যাটেগরিজ, একটা পরিবারে যে ইনকামগুলো হয় সেই ইনকামগুলোর কোন কোন খাতে কত টাকা ব্যয় হয়, মনে করো বাজার করার জন্য কত টাকা ব্যয় হয়, তারপর বাসা ভাড়ার জন্য কত টাকা ব্যয় হয়, তারপর হচ্ছে মনে করো শিক্ষা দীক্ষার জন্য কত টাকা ব্যয় হয়, ট্রান্সপোর্টেশনের জন্য কত টাকা ব্যয় হয়, সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন নিয়ে আসতে পারো, সর্বোচ্চ পরিমাণে কোনটা আছে, এর কাছাকাছি কোনটা আছে, এরপরে কোনটা আছে, এই বিষয়টা লিখে দিবা। এরপরে আরেকটা আছে কি, দ্য পার্সেন্টেজ অফ দ্য টাইপস অফ বুকস ইন আ কলেজ লাইব্রেরি, একটা কলেজের লাইব্রেরিতে কত ধরনের বই রয়েছে বা কোন কোন ক্যাটাগরির বই রয়েছে, বা কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি, কোন ক্যাটাগরিতে তার পাশাপাশি আছে, কোন ক্যাটাগরি হচ্ছে সবচেয়ে কম আছে, সেই বিষয়টা তুলে ধরতে হবে। তাহলে আশা করছি এই 10টা গ্রাফ চার্ট থেকে যেভাবেই বলো না কেন, গ্রাফ অ্যান্ড পাই চার্ট এখানে সব কিছু ইনক্লুডেড আছে, যদি কমন আসে অবশ্যই এখান থেকে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপর আসো একেবারে লাস্ট মুহূর্তের সাজেশন আর কি এটা। কেমন? এরপর একটু দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে টপ 24 উইথ ক্লু। আমরা অনেকগুলো উইথ ক্লু পড়েছি, যদিও উইথ ক্লু কমন আসে না, তবে উইথ ক্লু যদি মনে করো এই 24টা যদি তুমি বুঝে বুঝে করতে পারো, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, মনে করো তুমি উইথ ক্লু যখন করতে যাবে সেখানে বক্সে যে ওয়ার্ডগুলো আছে কোনো ওয়ার্ড হুবহু বসবে না, এখানে প্রত্যেকটা ওয়ার্ড চেঞ্জ হয়ে যেতে পারে, সেজন্য লিখে দেওয়া থাকে ইফ গ্রামাটিক্যালি চেঞ্জ। তুমি চাইলে
গ্রামাটিক্যালি এখানে কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। মনে করে দেওয়া আছে সেখানে বিউটি, তোমার প্রয়োজনে তুমি সেটা বিউটিফুল করতে পারবা, তোমার প্রয়োজনে সেটা তুমি বিউটিফুলি করতে পারবা, বুঝাইতে পারছি। অথবা সেখানে দেওয়া আছে মনে করো সাকসেস, তোমার প্রয়োজনে সেটাকে তুমি সাকসিড করতে পারবা, সাকসেসফুল করতে পারবা, সাকসেসফুলি করতে পারবা। কেয়ার দেওয়া আছে, তুমি চাইলে কেয়ারফুলি বলতে পারো, কেয়ারফুল বলতে পারো, বি কেয়ার বলতে পারো। কেন? কারণ হচ্ছে একটা ওয়ার্ডের যেই নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম আছে, সব কয়টা ফর্ম তুমি চাইলে সেখানে ইউজ করতে পারো। দেওয়া আছে বেস ফর্ম, তুমি সেটাতে আইএনজি ফর্মে রূপান্তর করতে পারো। কেন? কারণ হচ্ছে প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস কী হবে, আইএনজি হবে। সো উইথ ক্লু, এই যে আমি 24টা দিয়েছি, এই 24টা উইথ ক্লু যদি তুমি বুঝে বুঝে প্রত্যেকটা লাইন ধরে ধরে যদি পড়তে পারো, ইনশাল্লাহ যেখান থেকে কমন দেখ না কেন তুমি অবশ্যই উত্তর করতে পারবা। তবে এগুলো থেকে আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। তো লাস্ট মুহূর্তে শুধু এই 24টা উইথ ক্লু করে যাবা। কি কি আছে দেখো, এক নাম্বারটা কিপিং প্রমিস গিভ, এটা পড়বা। এই প্রমিস নিয়ে যেটা, অর্থাৎ মানে আমাদের প্রতিশ্রুতি যে বিষয়টা, সেটার গুরুত্ব দিতে গিয়ে এই উইথ ক্লুটা তৈরি করা হয়েছে। এরপরে আছে স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক, শিক্ষার্থীদের যে একটা কৌশলী হইতে হবে, তাদেরকে অবশ্যই সময়ের বাজেট করতে হবে, তাদেরকে কেয়ারফুলি উত্তর করতে হবে, এই বিষয়গুলো আর কি সময়ের প্রতি সচেতন হতে হবে, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আছে বাংলাদেশ ইজ অ্যান অ্যাক্টিভ আর্থকুয়েক জোন, এটা পড়বা। ওভার ইটিং মিনস, এটা পড়বা। দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম, টেলিভিশন হ্যাজ ড্যাশ দ্য মোস্ট, এটা পড়বা। এভরি ইয়ার মিলিয়ন্স অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা পড়বা। এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ডেভেলপস আওয়ার মাইন্ড, এটা পড়বা। ফুড অ্যাডাল্টারেশন ইজ ওয়ান অফ দ্য, এই যে খাদ্য দূষণ নিয়ে পড়তে পারো। ইট ইজ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট, এটা হচ্ছে আমাদের আর্থকুয়েক নিয়ে, এটা পড়তে পারো। কনফ্লিক্ট, দ্বন্দ্ব নিয়ে, এটা পড়বা। সেলফ এমপ্লয়মেন্ট দিয়ে পড়বা। চিলড্রেন আর ভেরি ফন্ড অফ ফেস্টিভ্যাল, শিশুরা যে উৎসবের দিনে অনেক বেশি কি থাকে, উৎসব মুখর থাকে, এই বিষয়টা তুমি তুলে ধরতে পারো। কেমন? এরপরে আরেকটা দেখো, এডুকেশন ফর গার্লস ইজ এসেনশিয়াল, এটা পড়বা। ইট ড্যাশ ডিফিকাল্ট টু ড্রাইভ, এটা পড়বা। জাঙ্ক ফুড নিয়ে আসে, এটা পড়তে পারো। সায়েন্টিস্ট ওয়ান ভেরি কনসপিকুয়াস, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ আওয়ার হিউম্যান লাইফ, এটা পড়তে পারো। এভরি ইয়ার দ্য নোবেল প্রাইজ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নোবেল প্রাইজ দিয়ে। ওয়াইল ইটিং ফুড, এটা পড়বা। তারপর ইলিটারেসিটিকে সম্বোধন করতে গিয়ে ইলিটারেসি প্রবলেম যে আমাদের দেশের সবচেয়ে বেশি বড় ধরনের একটা সমস্যা, সেই বিষয়টা তুলে ধরবা। তারপর বৃক্ষ নিয়ে যে আছে, পেসেজটা আছে, সেটা পড়বা। ঠিক আছে? এরপরে আসো আমাদের এসএসসি 25 টপ 26 উইদাউট ক্লু, এই গুরুত্বপূর্ণ উইদাউট ক্লুগুলো তোমরা একটু পড়ে নিয়ে ফেলবা। ঠিক আছে? কী কী আছে একটু দেখে ফেলো। স্পোর্টস আর আ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার, বাংলাদেশ ইজ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি, এটা পড়তে পারো। হোয়েন আ গার্ল গেটস ম্যারিড, এটা আমাদের একেবারে হচ্ছে টেক্সচুয়াল একটা উইদাউট ক্লু। এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার লাইফ, এটা পড়তে পারো। তারপর লার্জ নাম্বার অফ পিপল লার্ন ইংলিশ, এটা আছে। স্টুডেন্ট লাইফ ইজ আ লাইফ অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, এটা পড়তে পারো। ঠিক আছে? এখানে যেই কয়টা গুরুত্বপূর্ণ উইদাউট ক্লু আছে, এগুলো আমরা তোমাদেরকে ছবি তুলে দিয়ে দিব, সেখান থেকে পড়ে ফেলবা, আশা করি কমন পেয়ে যাবা। ঠিক আছে? এটা অনেকগুলো আছে, সেগুলো একটু পড়ে ফেলবা। এরপরে আসো টপ 10 ইনফর্মাল লেটার। কি বলো তো? টপ 10 ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারগুলো কি কি আছে একটু দেখো প্রিয় শিক্ষার্থী। ইনফর্মাল লেটারগুলো একটু দেখো। টপ 10 ইনফর্মাল লেটার, এগুলো একটু দেখো। হ্যাঁ, কি কি আছে দেখো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য রিসেন্ট স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ নোন এস জুলাই আপরাইজিং 2024। এই যে দেখো, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান নিয়ে তুমি তোমার কলমি বন্ধু বা তোমার যে বন্ধু আছে বিদেশে তাকে তুমি জুলাই আন্দোলন সম্পর্কে লিখতে পারো। এরপরে 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। আমাদের সংবাদপত্র পাঠের যে উপকারিতা আছে, এই বিষয়টা জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটা ইনফর্মাল লেটার লিখতে পারো। ইনফর্মাল লেটারে কোনো ফর্মালিটি মেনটেন করার দরকার নেই, স্যার তার এগুলো বলার দরকার নেই। বন্ধুকে আমরা যেভাবে চিঠি লিখি সেভাবে লিখে ফেলবো। ঠিক আছে? তারপর অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সামিনেশন, এসএসসি পরীক্ষার পরে তুমি কি করতে চাও, কোন কোন কোর্সগুলো করতে চাও, কোথায় যেতে চাও, এই বিষয়গুলো জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখবা।
এরপরে আসে রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু গিভ আপ স্মোকিং। মনে করো তুমি তোমার কোনো এক বন্ধুর মাধ্যমে জেনে গেছো তোমার ছোটো ভাই স্মোকিংয়ে জড়াই গেছে, এখন তুমি তাকে পরামর্শ দিচ্ছ ছোটো ভাই স্মোকিং করিস না, স্মোকিং খুব খারাপ একটা অভ্যাস। তুই মনে করতেছো যে এটা হয়তো তোকে স্মার্ট করাচ্ছে বা স্মার্ট দেখাচ্ছে, কিন্তু স্মোকিং ইজ নট বাট স্লো পয়জনিং। এটা স্লো পয়জনিং ছাড়া কোনো কিছু না। স্মোকিং আমাদের শরীরকে একেবারে ধ্বংস করে দেয়। এটা শুধুমাত্র তোমার শরীরকে ক্ষতিগ্রস্ত করছে এমন না, এটা যে কোনো নন স্মোকারকেও কী করতে পারে, ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। এই বিষয়টা তুলে ধরতে পারো। দেন আবার পরামর্শ দিবে যে কি এটা এমন নয় যে কি তুমি স্মোকিং করছো এটা থেকে বেরিয়ে আসতে পারবে না, এরকম না। তোমার যদি সদিচ্ছা থাকে তুমি অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে পারবা। সো আমি আশা করব যখনই তুমি আমার লেটারটা পাবা তখনই তুমি কি করবে, স্মোকিং ছেড়ে দিবা। এভাবে লিখতে পারো। এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, রাইট এ লেটার টু ইউর ফাদার ইনফর্মিং হিম অফ ইউর প্রোগ্রেস অফ স্টাডিজ। তোমার পড়াশোনার উন্নতি কতটুকু হচ্ছে সেই বিষয়টা জানিয়ে তুমি তোমার বাবাকে একটা লেটার লিখতে পারো। এ লেটার অফ কন্ডোলেন্স টু আ ফ্রেন্ড হু লস্ট হিজ ফাদার। তোমার এমন একজন বন্ধু আছে যে তার বাবাকে অথবা মাকে হারিয়ে ফেলেছে, তাকে সান্ত্বনা দিতে গিয়ে তুমি তাকে একটা সান্ত্বনামূলক একটা লেটার লিখতে পারো। মানে তাকে বলবো আর কি কেউ তো এই পৃথিবীতে চিরদিন থেকে যায় না, প্রত্যেকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। সুতরাং এটা নিয়ে হতাশ হয়ে না, এটা নিয়ে টেনশন করিও না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ইনশাল্লাহ তুমি তোমার এই যে ক্ষতিটা তুমি আশা করে কাটে উঠতে পারবা। সো তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। সবসময় তুমি তোমার নিজের খেয়াল রাখবা, এই বিষয়গুলো তুলে ধরবা, ঠিক আছে? তারপর একটা আছে রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। শিক্ষার গুরুত্ব বা ইংরেজি শেখার গুরুত্ব, এটা কত যে গুরুত্বপূর্ণ সেটা তোমরা নিজেরাই ভালো জানো। কেন গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে মনে করো এটা কোথায় কোথায় কাজে লাগে, ইংরেজির স্কিল থাকলে তুমি কী কী করতে পারবে, এই বিষয়গুলো তুলে ধরবো আর কি, ঠিক আছে? তারপর আছে অ্যাবাউট দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর কলেজ। তোমার কলেজেতে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সে সম্পর্কে তাকে জানিয়ে একটা চিঠি লিখবা। এরপরে হচ্ছে কি রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, এখানে ফ্রেন্ড হবে, কংগ্রেচুলেটিং হিম অর হার অন হিজ অর হার সাকসেস ইন দ্য এক্সাম। তোমার কোন একটা বন্ধু পরীক্ষা একেবারে সাফল্য লাভ করেছে, তাকে যে অভিনন্দন জানাতে গিয়ে যেভাবে চিঠি লেখা হয় সেভাবে লিখবা আর কি। মানে তুমি এটা ডিজার্ভ করো, তুমি খুব ভালো করেছিলে, তোমাকে নিয়ে আমরা অনেকেই গর্বিত, তুমি যে এই জায়গায় এসেছো সেটা তোমার পরিশ্রমের কারণে, এটা তুমি তোমার যেই একেবারে কাঙ্ক্ষিত সাফল্য সেটা তুমি পেয়েছ, এই বিষয়গুলো তুলে ধরবা। লাস্ট ওয়ান, হসপিটালিটি। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর হিজ হসপিটালিটি। মনে করো তুমি চট্টগ্রামে গেছো, তো চট্টগ্রামে তুমি তোমার বন্ধু বাসায় যে বেড়াতে গেছো, সে তোমাদেরকে এত বেশি আতিথেয়তা করেছে, এত বেশি তোমাদেরকে আতিথেয়তা করেছে, সেই বিষয়গুলো তুমি তোমার আরেকটা বন্ধুকে কি করতে পারো, তুলে ধরতে পারো। এই হচ্ছে মূল বিষয়। সো আশা করছি এই কয়টা ইনফর্মাল লেটার থেকে তুমি যে কোনো বোর্ড কোশ্চেন পরীক্ষা কমন পেয়ে যেতে পারো। সো এই যে আমরা এখানে এতগুলো লেটার দিলাম, এখন তুমি বলতে পারো স্যার এগুলো আমরা কোথায় পাবো? প্রত্যেকটা জিনিস আমি আমার শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলে এবং শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব আমাদের পেজে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পড়ে ফেলতে পারো, মানে এগুলোর উত্তরপত্র আর কি। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর হ্যাঁ, অবশ্যই এই সকল টপিকের উপর আমি মেগা ম্যারাথন ক্লাস নিব ইংরেজি পরীক্ষার আগেই। সবাই আমাদের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম।